আজ এক্সপ্লেইন করব ব্যাড মেমোরি ইরেজার এপিসোড 5। এপিসোডের শুরুতে আমরা দেখি জিওন সুটকেসের পেছনে লুকিয়ে যায়, কিন্তু লিগান ওখানে এসে জিওনকে দেখে নেয়। জিওন লিগানকে বলে, তুমি এখানে কি করছো? তখন লিগান বলে, এটা আমার ঘর, আমি এখানে যে কোনো সময় আসতে পারি, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি চুরি করতে এসেছিলে? জিওন বলে, এমন কোনো কিছুই না, আমি তো এখানে তোমার আইডি কার্ড দিতে এসেছিলাম। হসপিটালে তোমার আইডি কার্ডের দরকার ছিল, আর আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই আমি নিজে নিতেই চলে এসেছি। আর এই ব্যাপারে আমি তোমার পরিবারের সাথে কথা বলেছি, তোমার মাই তোমার ঘরের পাসওয়ার্ড আমাকে দিয়েছে। লিগান বলে, ঠিক আছে, কিন্তু আমার আইডি কার্ড এতই বড় যে তুমি সুটকেসে করে নিয়ে যাচ্ছ। জিওন বলে, এই সুটকেসটি আমার, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমার ডকুমেন্ট আমার জন্য এতই ইম্পর্টেন্ট যে আমি এই সুটকেসটি কোথাও রাখি না। লিগান এটা শুনে স্মাইল করে আর ভাবে, ও আচ্ছা, তাহলে এই সুটকেসটি আমার জন্য এখানে এসেছে। লিগান জিওনকে ঘরের মধ্যে নিয়ে আসে আর আইডি কার্ড খুঁজতে বলে। তারা দুজনেই আইডি কার্ড খুঁজছিল। তখন জিওন লিগানের ছোটবেলার ছবি দেখতে পায়, আর সেখানে লিগানের আইডি কার্ড আর ক্রেডিট কার্ডও খুঁজে পেয়ে যায়। জিওন চলেই যাচ্ছিল, তখন দেখতে পাই লিগানের হাতে আঘাত লেগেছে। সে লিগানকে জিজ্ঞাসা করে, এই আঘাত কিভাবে লাগলো? লিগান বলে, এমনি এমন হয়েছে। তখন জিওন লিগানকে বসায় আর তার হাতে ব্যান্ডেজ করে দেয়। লিগানের মনে পড়ে, এটা তো ওই একই রকমই ব্যান্ডেজ যেমনটা তার ফেসে লাগানো ছিল। আর লিগান বুঝতে পারে হসপিটালে জিওনই তার ফেসে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল। লিগান জিওনের দিকে দেখছিল। তখন জিওন বলে, আমি এসব কিছু করছি কারণ আমি একজন ডক্টর। তো জিওন বলে, ডক্টরদের মধ্যেও তো ফিলিংস থাকে। জিওন বলে, হ্যাঁ, কিন্তু তোমার সাইড থেকে আমি শুধুমাত্র একজন ডক্টর, আর অন্য কিছু না। লিগান বলে, ঠিক আছে, আমি তোমার পেশেন্ট বলে তুমি আমার সাইডে আসো। যাই হোক না কেন, আমার সাইডে তো আছো, আর আমিও আগে পরে যাই হোক তোমার সাইডে সবসময় থাকবো। পরের সিনে লিশিনকে সেইনের সাথে দেখি। সেইন লিশিনকে বলে, তুমি আমার ফোন রিসিভ কেন করছিলে না, আর সোশ্যাল মিডিয়াতে তুমি আমার সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছো। লিশিন বলে, আমি আজ পর্যন্ত এখনো কাউকে ভালোবাসিনি, আর তোমার প্রতিও আমার কোনো ভালোবাসা নেই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমার থেকেও ভালো ছেলে পেয়ে যাবে। সেওন বলে, হ্যাঁ হ্যাঁ জানি, আমি এখানে এসেছি কারণ আমার ব্রেসলেট হারিয়ে গিয়েছে। আমার মনে হয় সেটা তোমার গাড়ির মধ্যে আছে, তো তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। লিশিন বলে, ও এ ব্যাপার, না হয় ওই ব্রেসলেটের বদলে আমি তোমাকে টাকা দিয়ে দিব। এই কথা শুনে সেইন অনেক রেগে যায় আর বলে, তুমি কি আমার হাতে মার খেতে চাও? যে কোনো ভাবে ওই ব্রেসলেট খুঁজে বের করবে আর এই ঠিকানায় পাঠিয়ে দেবে। এটা বলে সে চলে যায়। তারপর ওখান থেকে লিশিনও বের হয়ে যায়, আর আমরা দেখতে পাই লিশিনের উপরে কেউ নজর রাখছিল। জিওনকে দেখতে পাই যে লিগানের ব্যাপারেই ভাবছিল আর বলছিল, আমার মনে হচ্ছে আমার জন্যই লিগান অনেক বেশি কষ্ট পাবে। আমি কি রিসার্চের জন্য কোনো ভুল করে ফেলেছি? লিগানকে আমরা বংয়ের সঙ্গে দেখি। বং লিগানকে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। আমি যদি আগে থেকে জানতাম তুমি একটি কোম্পানির সিইও হবা, তাহলে তোমার সঙ্গে অনেক ভালো করে ট্রিট করতাম। লিগান বলে, কোনো ব্যাপার না, এখনো তোমার জন্য আমার কাছে সুযোগ আছে। তুমি যদি ইনভেস্ট করতে পারো তাহলে তুমি আসতে পারো। বং বলে, আমার কাছে এত টাকা নেই যে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করব। লিগান তখন খেয়াল করে পাশেই মিনজু আর তেও লাবিডাবি করছিল, যেটা দেখে লিগানের অনেক রাগ হচ্ছিল, আর সে রেগে তাকিয়ে থাকে। তারপর লিগান একটি ফ্লোয়ার নিয়ে হসপিটালে আসে আর জেউনকে দেখে। তারপর সে ওই লিফটে আসে যেখানে জেউন ছিল, কিন্তু জেউনের সাথে তাইও আর মিনজুও ছিল। লিগান যে ফুল নিয়ে এসেছিল সেটি লিফটের দরজার মাঝখানে লেগে ফুলটি নষ্ট হয়ে যায়। লিগান ওই অবস্থায় জিওনের সামনে ফুলটি ধরে। এটা দেখে মিনজুও হাসে, আর লিগান দেখতে পায় ডালে তো ফুলই নেই। লিগান জিওনের ফেসে ডালটি টাচ করে বলে, তুমি নিজে তো একটা ফ্লোয়ার। তো লিগান লিফট থেকে বের হয় আর বলে, আমার তো মনে হচ্ছে আমি তেওকে একদম মেরেই ফেলি। তারপর সে ওখান থেকে চলে যায়। হসপিটালে সেওন আসে, জিওনের সঙ্গে দেখা করে আর বলে, তুমি কি ভুলে গিয়েছো আজ আমরা একসাথে ডিনার করব? তারপর তারা স্টোরে আসে আর একসাথে ডিনার করার জন্য অনেক জিনিস কেনাকাটা করে। সেওন জিওনের অনেক ক্লোজে আসছিল। তো জিওন সেওনকে বলে, আমার কাছ থেকে স্যার দূরে থাকো, আমি এতটাও ইমোশনাল না, আমার ইমোশন অন্য কারোর সঙ্গে জড়িত। তখন সিওন জিওনকে জিজ্ঞাসা করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? জিওন বলে, হ্যাঁ আমার আছে। এটা শুনে সেওন অনেক চমকে যায় আর বলে, আমাকে তো কোইন বলনি। জিওন বলে, তুমি এত অবাক কেন হচ্ছ? যেন আমার বয়ফ্রেন্ড হতেই পারে না। লিশিনকে দেখি যে হসপিটালে জিওনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। লিশিন জানতে পারে জিওন হসপিটালে নেই। লিগানও জানতে পেরে যায় যে জিওন হসপিটালে নেই, আর লিশিন লিগানকে বলে, আজ আমি তোমার কাছেই ঘুমাবো। তারপর লিশিন ওখানে ঘুমায় পড়ে আর লিগান লিশিনকে দেখতেই থাকে। লিশিন লিগানকে বলে, তুমি আমাকে এভাবে কেন দেখছো? লিগান বলে, তোমার কি মনে নেই ছোটবেলায় তুমি যতক্ষণ না ঘুমাতে ততক্ষণ তোমার দিকে আমাকে তাকিয়ে থাকতে বলতে? লিশিন বলে, ও আচ্ছা, সেসব তো অনেক আগের কথা, আর আমার মনে হয়েছিল তুমি আমাকে নিয়ে সমস্ত
মেমোরি ভুলে গিয়েছো, কিন্তু তোমার মনে আছে দেখছি। লিগান বলে এমন কিভাবে হবে, যত যাই হোক তুমি তো আমার নিজেরই ভাই হও তাই না? আর তোমার কি মনে আছে ছোটবেলায় আমরা দুজনে কত ভালো ফ্রেন্ডলি ছিলাম? তারপর সে লিসিনকে উঠতে বলে। লিসিন বলে তুমি আমাকে জ্বালাচ্ছ কেন? তখন লিগান বলে লাইট অন থাকলে আমি ঘুমাতে পারি না, আমি অনেক ক্লান্ত, তুমি গিয়ে লাইটটি বন্ধ করে দিয়ে আসো। তো লিসিন যাই। পরের সিনে আমরা দেখতে পাই সেউন এক্সারসাইজ করছিল। তার কাছে জেউন আসে আর বলে তুমি এত সকাল সকাল ড্রিঙ্ক কেন করছো? সেউন জেউনকে কাপল শার্ট দেয় আর বলে এটি আমার জন্য কিনেছিলাম, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই, তোমার বয়ফ্রেন্ড আছে, তাই তুমি আর তোমার বয়ফ্রেন্ড এটি পরো। জেউন বলে এসবের কোনো দরকার নেই। তখন সেউন বলে ঠিক আছে, আমি তোমাকে ভাবলাম শেখাবো যে কি করে বয়ফ্রেন্ডকে সেডিউস করতে হয়, তোমার যখন দরকার নেই তাহলে থাক। জেউন এটা শুনে শার্টটি নিয়ে নেয়, তারপরে সে হসপিটালে আসে আর তেওকে দেখতে পেয়ে সে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা লিসিনকে দেখতে পাই যার মা তাকে ম্যাসাজ করে দিচ্ছিল। সেখানে হংজু আরো একটি লোক ছিল যারা কথা বলছিল। লিসিনের মা তাদেরকে চুপ করতে বলে। লিসিনের মা দেখতে পায় লিসিনের পায়ে আঘাত লেগেছে। তখন লিসিনের মা সেই জুতাটি নিয়ে হংজুর কাছে যায় আর বলে এসব তোমার জন্য হয়েছে, তুমি লিসিনকে দিয়েছিলে এই জুতাটি পরার জন্য। হংজু বলে কিছু করার ছিল না, স্পন্সরশিপে লিসিনের কোচিং ফিস দিবে বলেছিল। লিসিনের মা বলে আমার কাছে আমার ছেলের থেকে বড় কিছু না। তো সেই শু নিয়ে লিসিনের মা শুয়ের কোম্পানিতে আসে আর শুটি সেই কোম্পানিতে ফেরত দেয় আর বলে আপনাদের শু অনেক খারাপ, আমার ছেলের পায়ে আঘাত লেগেছে, আমরা স্পন্সরশিপ নিব না, আর আপনার বাজে কোম্পানির জুতা আপনি আপনার কাছে রেখে দেন, আর আমার ছেলের কোচিং ফিজের চিন্তা আপনার করা লাগবে না। তারপর আমরা লিগান আর সিওলকে দেখি। সিওল লিগানকে বলে আমি তোমার উপরে ভরসা করতে পারি তো? তখন লিগান বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। সিওল বলে ঠিক আছে, আমি আমার মার সাথে কথা বলবো, আর মনে রেখো 10 দিনের মধ্যে আমাকে ফিস দিতে না পারলে তোমার সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল। এটা বলে সে ওখান থেকে উঠে চলে যায়। হসপিটালে আমরা তেওর সঙ্গে জেউন আর ডংজিলকে দেখতে পাই, যেখানে তেও সবাইকে বলে যে লিগান আমাদের এক্সপেরিমেন্টে পাশ করবে যখন আমরা তাকে ফ্রি করে দিব। জেউন বলে লিগানকে আমরা ছেড়ে দিলে সে যে কোনো জায়গায় চলে যেতে পারে, আর পাস্টের সিন মনে পড়লে তখন আমরা কি করব? তাই গার্ডিয়ান ছাড়া তাকে আমরা ছাড়তে পারি না, আর এটা বিপজ্জনক। লিগানকে দেখি যে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন তার গাড়ির সামনে জেউন চলে আসে আর জেউন লিগানের পাশে গিয়ে বসে পড়ে। জেউন লিগানকে বলে গার্ডিয়ান ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তখন লিগান বলে ঠিক আছে, তাহলে আজকের জন্য তুমি আমার গার্ডিয়ান হয়ে যাও। জেউন বলে হ্যাঁ ঠিক বলেছো, আজকের জন্য আমি তোমার মেডিকেল গার্ডিয়ান। তারপর তারা হর্স রেস দেখতে আসে আর দেখার পর জেউন লিগানকে বলে তুমি এখানে কি জন্য এসেছো? লিগান বলে আমি তোমাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু এর মানে এটা নয় তুমি আমার সমস্ত কাজের মধ্যে ঢুকে পড়বে। জেউন বলে আমি এমনটা কবে করলাম? যাই হোক তুমি এখানে কেন এসেছো? কিন্তু লিগান কিছুই বলে না। তখন জেউন বলে ঠিক আছে, আমরা একে অপরকে কোশ্চেন করব আর সমস্ত কোশ্চেনের এক এক করে উত্তর দিব। লিগান বলে ঠিক আছে, প্রথমে তুমি বলা শুরু করো, তুমি আর তেও কবে থেকে ডেট করা স্টার্ট করেছিলে? জেউন বলে ইউকেতে যাওয়ার আগে তেও আমাকে প্রপোজ করেছিল। এখন তুমি বলো তুমি এখানে কেন এসেছো? লিগান বলে আমি এখানে বিজনেসের ইনভেস্টের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। লিগান বলে এখন তুমি বলো তোমার আর তেওর কি কখনো ব্রেকআপ হওয়ার চান্স আছে? জেউন বলে না, আমি তেওর সাথে ব্রেকআপ কেন করব? তারপর জেউন তেওকে মেসেজ করে আর বলে আজ রাতে কি আমরা দেখা করতে পারি? তেও বলে ঠিক আছে। তেওর সাথে মিনজুও ছিল। মিনজু তেওকে জিজ্ঞাসা করে কে মেসেজ দিয়েছে? তেও বলে কেউ না। আমরা লিগান আর জেউনকে দেখি যারা হর্স ফার্মের ওনারের সঙ্গে দেখা করে, আর লিগান ওই লোকের সঙ্গে কথা বলে। লিগান ওই লোককে বলে যে আমি চাই আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করুন, কিন্তু ফার্মের ওনার রাজি হয় না আর সিকিউরিটি গার্ড দিয়ে লিগানকে বের করতেই যাচ্ছিল, কিন্তু লিগান তখন ঘোড়ার ব্যাপারে কথা বলে আর তার সাথে জেউনও ঘোড়ার ব্যাপারে কথা বলা শুরু করে। আর জেউন বলে আমি একজন সাইকোয়াট্রিস্ট। লিগান বলে হ্যাঁ, আর এ আমার কোম্পানিতে অ্যাজ এ টিম ডক্টর হিসেবে কাজ করে, আর সে আমার কোম্পানিতে অ্যাজ এ টিম অ্যাথলিট গেম মেন্টাল হেলথের ম্যানেজ করবে। ওই লোকটি বলে ঠিক আছে, তাহলে তোমরা আজ আমার সমস্ত হর্সের মধ্যে একটি হর্সে বিট লাগাও যেটি তোমাদের মনে হচ্ছে আজ রেসে জিতবে। লিগান একটি হর্সের উপরে বিট লাগায়, কিন্তু সেই হর্সটি অনেক স্লো যাচ্ছিল, তাই তাদেরকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়। তারা বাইরে বের হয়ে দেখে লিগানের সেই ঘোড়াটি উইন হয়। এটা দেখে লিগান জেউনকে বলে এবার দেখো ওরা আবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। ওই লোকের সিকিউরিটি গার্ডগুলো আসে আর লিগানকে বলে বস আপনাদের ভিতরে ডাকছে। লিগান একটু ভাব নেওয়ার জন্য বলে আমাদের কাছে সময় নেই, আমরা অন্য লোককে দেখে নেব। এটা বলে সে ওখান থেকে চলে আসে আর হাঁটা শুরু করে। জেউন বলে তুমি একটু রুড হতে গিয়ে বেশি ভাব দেখাই ফেলেছো। তখন আর তাদেরকে কেউ ডাকে না। লিগান বলে আমার এমন কিছুই মনে হয় না। তারপর তারা গাড়ির মধ্যে চলে আসে আর লিগান জেউনের সিট বেল্ট বাঁধার জন্য তার ক্লোজে চলে আসে। লিগান বলে হ্যাঁ জানি তোমার কাছে হাত আছে আর তুমি নিজেই সিট বেল্ট বাঁধতে পারো, কিন্তু যদিও বা আমি সিট বেল্ট দিয়ে দিই তাতে কি হয়েছে? তোমার মনে তো আমার নিয়ে কোনো ফিলিংস নেই, তাই কোনো প্রভাব পড়বে না। তাদের দুজনকে আমরা হসপিটালের সামনে দেখি। জেউন বলে আমার খিদে লেগেছে। তখন জেউনের কাছে তেওর কল আসে আর জেউন তেওকে
তেওকে জিজ্ঞাসা করে তুমি কখন ফ্রি হবা। তেও বলে তুমি হসপিটালে মিটিং রুমে আমার সাথে দেখা করতে পারো। জেউন বলে ঠিক আছে, আর এটা শুনে লিগান রেগে ওখান থেকে চলে যায়। তেওকে হসপিটালে দেখি যে ডক্টরদের সাথে লিগানের টেস্টের ব্যাপারে কথা বলছিল, আর সে বলে এর ব্যাপারে জেউন আর অন্য কোনো ডক্টর যেন জানতে না পারে। ওখান থেকে একজন নার্স বলে এর ব্যাপারে আমাদের সুপারভাইজারের সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তেও বারণ করে দেয়। লিগানকে দেখি যাকে একজন নার্স ডেকে ভিতরে আসতে বলে। লিগান সে নার্সের কাছে জেউনের ব্যাপারে জিজ্ঞাসা করলে নার্সটি বলে জেউন একটি মিটিংয়ে আটকে আছে। এই কথা শুনে লিগানও ওই টেস্টের ব্যাপারে রাজি হয়ে যায়, কারণ লিগান মনে করে জেউন হয়তো এই টেস্টের ব্যাপারে সবকিছুই জানে। আর লিগানের টেস্ট শুরু হয়। আমরা জেউনকে দেখি যে তেওর জন্য অপেক্ষা করছিল, আর সে তার রুমটিকে অনেক সুন্দর করে সাজিয়েছিল। অন্যদিকে তেও লিগানের উপরে কিছু একটা টেস্ট করে বের হয়, আর জেউনকে বলে তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। জেউন বসেই ছিল, কিন্তু সে তার আওয়াজ শুনতে পেয়ে তার পেছন পেছন যায় আর দেখতে পায় তেও মেনজুর সঙ্গে কথা বলছে। তেও মেনজুকে বলে যে জেউন আমার জন্য মিটিং রুমে অপেক্ষা করছে, আমি তোমার কাছে কিছুক্ষণ পরেই আসছি। জেউন ওখানে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তারপর মিনজু তেওকে বলে আমরা আমাদের রিলেশনশিপ আর কতদিন গোপন রাখবো, আমার জন্য এটি অনেক টাফ। তেও বলে আমার জন্য এটি কঠিন, আর জেউনকে বোকা বানানো আমার জন্য অতটাও সহজ না, আর এখন আমাকে মিটিং রুমে যেতে হবে। তখন মিনজু বলে তুমি কি মিটিং রুমে ওই জেউনের জন্য যাচ্ছ? তখন তেও বলে না, মিটিং রুমে আমার জ্যাকেট আছে, সেটাই আনতে যাব। তারপর তেও আর মিনজু দুজনেই সেই মিটিং রুমে ঢুকে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেন্স ফিরে আসছিল, আর তখন তার মনে পড়ে টেস্টের সময় তার পাশে জেউন ছিল না, তেও ছিল। তারপর জেউন তার রুমে আসে আর সমস্ত মোমবাতিকে নিভাতে থাকে, কিন্তু তাতে হয় না। তারপর সে ফায়ার অ্যান্ড টেনশন দেখতে পায়, আর সেটি নিয়ে তার সমস্ত ডেকোরেশনকে বাজেভাবে সব নষ্ট করে ফেলে। জেউন কান্না করছিল, ওখানে তেও আসে, তাকে দেখে জেউন লুকিয়ে যায়। আর মিনজু তেওকে বলে আমার অনেক খিদে লেগেছে, আমি চলে যাচ্ছি। তখন তেও বলে দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তারপর তারা দুজনেই ওখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর জেউন কিছুটা রিলিফ ফিল করে, আর সে পাস্টের সিন মনে করে যখন তেও তাকে বলেছিল তুমি কি আমার সাথে ডেট করতে চাও, তুমি ইউকে থেকে ফিরে আসলে আমরা ডেট শুরু করব, আর ওই দিনে আমাদের প্রথম দিন হবে যখন থেকে আমরা একসঙ্গে থাকা শুরু করব। তারপর ওই রুমে লিগান আসে, আর লিগান জেউনকে বলে তুমি কিভাবে তেওকে এত সহজে ছেড়ে দিলে, তোমার উচিত ছিল ওকে একটা চড় মারা। জেউন বলে তেওর দোষ নেই, দোষ আসলে আমারই। আমি গাধার মতো বিশ্বাস করেছিলাম যে তেও হয়তো আমাকে পছন্দ করে। আমি নিজের প্রতি নিজে এত ফ্রাস্ট্রেটেড যে আমি কান্নাও করতে পারছি না। লিগান বলে এত শক্ত হওয়ার কোনো দরকার নেই, তোমার উচিত কান্না করে তোমার ইমোশনকে বের করে দেওয়া। তুমি একজন সাইকো অ্যাক্ট্রেস, কিন্তু তুমি তোমার নিজের ফিলিংস নিজেই বুঝতে পারছো না। আমার উচিত এখন কান্না করা। জেউন রাগের মাথায় লিগানকে বলে আমার বলার দরকার নেই যে আমাকে কি করতে হবে, তুমি তোমার কাজ নিজে করো। আর লিগানও রেগে ওখান থেকে বের হয়ে যায়। জেউন হসপিটাল থেকে বাইরে আসে আর বসে কান্না করে, তখন ওখানে লিসিন আসে। অন্যদিকে লিগান তেওর গাড়ির সামনে আসে, আর তেওকে গাড়ির মধ্যে থেকে বের করে আর তাকে গলা চেপে ধরে মারতেই যাচ্ছিল, আর বলে আজকের পর থেকে আমার জিনিসে তুমি টাচ করবে না। অন্যদিকে আমরা জেউনকে দেখি যাকে লিসিন তার ঘরে পৌঁছে দেয়। জেউন তাকে একটি ব্রেসলেট দিয়ে বলে এটি আমি তোমার গাড়ির মধ্যে পেয়েছিলাম। লিসিন ব্রেসলেট নিয়ে বলে ও আচ্ছা, তাহলে এটা সেই ব্রেসলেট। যাওয়ার সময় লিসিন জেউনকে ড্রিঙ্ক দেয়। জেউন বলে তুমি কি তোমার জন্য ড্রিঙ্ক আনোনি? লিসিন বলে না। তখন জেউন বলে তাহলে আমার এখান থেকে এক সিপ খাও। তখন লিসিন ওখান থেকে এক সিপ খায়, আর তার ঠোঁটে ড্রিঙ্ক লেগে যায়, যেটা দেখে জেউন একটু হাসে। লিসিনকে আমরা তার রুমে দেখি, আর সে জেউনের কথাই ভাবছিল। সে বলে ওই মুহূর্তটা এমন সুইট ছিল যে আমি এখনো নিজেকে হ্যান্ডেল করতে পারছি না, আর এটা ভেবে সে অনেক হাসে। আর আমরা বুঝতে পারি জেউনকে আসলে লিসিনও পছন্দ করে। পরের দিন হসপিটালে জেউনকে দেখি, যেখানে নার্স জেউনকে বলছিল আজ আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু আপনাকে দেখে আজ অনেক টায়ার্ড লাগছে। জেউন বলে এমন কোনো কিছুই না। তারপর জেউন মিনজুকে দেখে, আর মিনজুর গলায় ওই লকেটটি দেখতে পায় যেমনটা তেও জেউনকে দিয়েছিল। কিছু না বলেই জেউন ওখান থেকে চলে যায়, আর এসে ওই লকেটটি দেখতে থাকে যেটা তেও তাকে দিয়েছিল। প্রফেসরকে দেখি যে ডংজলের উপরে রাগ করছিল, কারণ লিগান ডিসচার্জ নিয়েছিল। প্রফেসর বলে এটা হতে পারে না, লিগানকে আমাদের আন্ডারে 3 মাস রাখার কথা ছিল, কিন্তু ও এখান থেকে কিভাবে ছাড়া পেল? তখন ডংজিল বলে লিগানের ফ্যামিলি লিগানকে ডিসচার্জ করিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা তার ফ্যামিলিকে বোঝাবো যে তাকে 3 মাস ধরে এই হসপিটালে রাখতে হবে। তখন তেও বলে ওঠে লিগান ডিসচার্জ পেয়েছে তার কারণ তার আর জেউনের মধ্যে কোনো কিছু ঠিকঠাক চলছে না। তখন প্রফেসর বলে দেয় জেউনকে এই প্রজেক্ট থেকে বাইরে বের করে দাও। তাহলে ডংজিল বলে এমনটি হতে পারে না, কারণ এই প্রজেক্টে সব থেকে বেশি কষ্ট করেছে জেউন। তারপর তেও ওই টেস্টের রিপোর্টটি দেখায় যেটা লিগানের উপরে করেছিল। ডংজিল এটা দেখে অবাক হয়ে যায়, আর তেওকে বলে তুমি আমার কাছ থেকে পারমিশন বাদে এটা কিভাবে করলে? এই প্রজেক্টটি সাইকোয়াট্রিস্ট ডিপার্টমেন্ট সামলাচ্ছে, তুমি তো নিউরোসার্জন ডিপার্টমেন্টের,
তাহলে তুমি এত বড় কাজ পারমিশন বাদে করলে কিভাবে? কিন্তু তখন প্রফেসর বলে দেয় এখন থেকে এই প্রজেক্টটি নিউরোসার্জন ডিপার্টমেন্টই হ্যান্ডেল করবে। পরের সিনে আমরা লিগানকে দেখি যে তার বাড়িতে একটি এজেন্সি খুলেছিল আর তার জন্য তার ছোট ভাই লিশিন আর তার প্যারেন্টস অনেক খুশি হয়েছিল। তারপর জেউনকে দেখি যে তেওর সঙ্গে দেখা করতে এসেছিল আর সে ইমাজিন করে যে সে রাগের মাথায় তেওর মুখের উপরে জল ছিঁড়ে মেরেছে, কিন্তু এটা তার ইমাজিন ছিল, রিয়েলিটিতে এমন কোনো কিছুই হয়নি। তেও জেউনকে কিছু খাওয়ার কথা বলে, কিন্তু জেউন বলে আমি অনেক ব্যস্ত আর সে লিগানের ডিসচার্জের ব্যাপারে কথা বলতে থাকে। তেও জেউনকে বলে আমি লিগানের সার্জারি টপিককে নিউরোসার্জারি টপিকে করতে চাচ্ছি আর এমনটি না করলে প্রফেসর আমাদের রিসার্চটিকে সাসপেন্ড করে দেবে, তাই তুমি লিগানের রিসার্চের সমস্ত ডাটা আমার কাছে দিয়ে দিও। তারপর জেউন ওখান থেকে চলে আসে আর তার বাড়িতে এসে একটি বেঞ্চের উপরে শুয়ে পড়ে। জেউনের কাছে তার মা আসে আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? জেউন বলে হ্যাঁ আমি ঠিক আছি। জেউনের ভাতিজা জেউনের দিকে দৌড়ে আসছিল। জেউন ভাবে হয়তো তাকে হাক করবে, কিন্তু সে সেউনকে হাক করে। তারপর সেউন জেউনের কাছে আসে আর জেউনকে হাক করে আর বলে চলো আমি তোমাকে হিল করছি, আর তুমি তোমার বয়ফ্রেন্ডকে ওই গিফট দিয়েছিলে তো? জেউনের মা বলে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জেউন বলে এমন কোনো কিছুই না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জেউন ঘরে আসে আর লিগানের রিসার্চের সমস্ত ডাটা একটি সুটকেসে প্যাক করে নেয়। সবকিছু গুছিয়ে জেউন তেওকে ফোন করে আর বলে আমি তোমাকে লিগানের রিসার্চের ডাটাগুলো দিতে আসছি। জেউন হসপিটালে তেওর রুমে আসে আর দেখতে পায় টেবিলের উপরে অনেক জিনিস ছড়িয়েছিল। জেউন সবকিছু গোছানো শুরু করে। গোছানোর সময় সে খেয়াল করে ওই টেস্ট যেটি তেও লিগানের উপরে করেছিল। জেউন রিপোর্টটি পড়ে আর তখন সেখানে তেও চলে আসে আর জেউনকে বলে তুমি যেমনটি ভাবছো তেমনটি কিন্তু না। কিন্তু জেউন সব বুঝতে পারে আর সে রেগে তেওর কলার চেপে ধরে আর বলে তুমি লিগানের উপরে এই টেস্ট কিভাবে করতে পারো যখন সে ডিসচার্জে ছিল, আর এই ব্যাপারে কি লিগান কোনো কিছু জানে? কিন্তু তেও বলে আমার মনে হয়েছিল লিগানকে এ ব্যাপারে বলা ঠিক হবে না। এবার তো এটা শুনে জেউন অনেক বেশি রেগে যায় আর সে বলে এটা তুমি ঠিক করনি। তারপর সে যা কিছু কুড়িয়ে ডাস্টবিনের মধ্যে রেখেছিল সেগুলো আবার টেবিলের উপরে ফেলে দেয় আর লিগানের উপরে রিসার্চ করা ডাটাগুলো সে তেওকে না দিয়ে ওখান থেকে কিছু না বলে বের হয়ে চলে যায়। বাইরে এসে তেওর দেয়া সেই লকেটটি দেখে আর সেটি সে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তারপর আমরা সিওলকে দেখি যার বাড়ির সামনে একটি ডেলিভারি ম্যান আসে আর তাকে একটি বক্স দেয়, আর বক্সটি খুলে দেখে তার মধ্যে ওই ব্রেসলেটটি রয়েছে, যেটা দেখে সিওল অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যে সিওলই হচ্ছে লিগানের প্রথম ভালোবাসা। রিইউনিয়ন পার্টিতে সিওলই এসেছিল আর সিওলই ওখানে ওই মেডেলটি রেখে দিয়েছিল। তখন সিওল লিশিনকে দেখতে পায় আর লিশিন সিওলকে দেখে তার কাছ থেকে লুকানোর জন্য ওখান থেকে দৌড়ায়। সিওল ও লিশিনের পেছন পেছন দৌড়ায় আর লিশিনের গাড়ির মধ্যে সে লিশিনকে ধরে বলে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এটা বলে সে লিশিনকে জোর করে কিস করে দেয়। পরের সিনে আমরা লিগানকে দেখতে পাই যে গাড়ির কাছে এসেছিল আর রিইউনিয়ন পার্টির কার্ড দেখতে পাই। সে কার্ডটি নিয়ে বলে আমি কি এখানে কখনো গিয়েছিলাম? আর সেই কিসের সিন আবার দেখি যেখানে সিওল লিশিনকে জোর করে কিস করে আর বলে যে চলো এবার ব্রেকআপ করি, তুমি প্রথম যে আমাকে গাধা বানিয়েছো, না হলে আমি সবাইকে গাধা বানাই, আর আজকের পর থেকে সব শেষ। প্রেজেন্টে সিওল ব্রেসলেটটি দেখে অনেক খুশি হয় আর বলে চলো আমি এখন একটি উইশ চাই। সে উইশ করে ভগবান আমি যাকে খুঁজছি তাকে যেন পেয়ে যায় আর আমার উইশটি যেন পূরণ হয়। জেউনকে দেখি যে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোথাও যাচ্ছিল। লিগানকে দেখি যে ঘরেই ছিল আর তার বাড়িতে জেউন আসে। জেউন লিগানের রুমে চলে আসে আর বলে বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আমি ভিজে গিয়েছি, আমাকে তাওয়াল দাও। জেউন বলে আমার একটি রুম লাগবে, আজ থেকে আমি এখানেই থাকবো অ্যাজ এ টিম ডক্টর হিসেবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।